নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিল্লি গেছেন এবং ওখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উনি মোটামুটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার এক প্রকার ক্লিন চিট দিয়েছেন। তো উনি যেটা জানিয়েছেন যে এর আগেও উনি একই কথা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, কিন্তু যারা উনাকে গালাগালি দিচ্ছেন বা মানে দুর্নীতিগ্রস্ত বলছে উনাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তো অনেকে যেটা রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই কথাটা বলার মাধ্যমে উনি মোটামুটি আকারে ইঙ্গিতে একজন মানুষকে ইঙ্গিত করছেন, সেটা হচ্ছে শুভেন্দুবাবু। এবং এই কথা বলার পরে যদিও শুভেন্দুবাবু কোনো রিয়াকশান দেননি, এর আগেও দেননি, এখনও দেননি, কিন্তু তার যারা মানে শুভেন্দুবাবুর পেরোলে কিছু চামচা ইউটিউবার বাংলায় রয়েছে তারা মোটামুটি তেড়ে ফুড়ে রয়েছে। যদিও তারা বলে যে আমরা নিরপেক্ষ, আমরা সবসময় নিরপেক্ষ কাজ করি, কিন্তু পরিষ্কার বোঝা যায় যে ওরা মানে শুভেন্দু অধিকারীর বিশেষ করে দালালি আর চামচাগিরি করার জন্যই রয়েছে। ওরা মোটামুটি বলা বলি শুরু করে দিয়েছে যে দিলীপ ঘোষ কেন এই কথা বলছেন, কেন এই ধরনের কথা বলছেন। তো যদি আপনারা দেখেন যে দিলীপ ঘোষ বলবেন না কেন, আপনারা আন্দাজে যতই বলি যে মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ রয়েছে, উনি বালি চোরে মদত দিয়েছেন, কি গরু চোরে, কি অভিষেক ব্যানার্জি, কিন্তু উনাদেরকে কেউ কখনো এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কিন্তু না আদালতে কেউ দোষী সাব্যস্ত হচ্ছে তাদেরকে আমরা ততক্ষণ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বা অপরাধী বলা ঠিক না। আর সেটাই রেওয়াজ হবে যে কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে বা কারোর বিরুদ্ধে ইনকোয়ারি হলেই যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে তো শুভেন্দুবাবুকেও দোষী সাব্যস্ত বলা যেতে পারে, মানে দুর্নীতিগ্রস্ত বলা যেতে পারে। কারণ শুভেন্দুবাবুকেই তো দেখা গেছে নারদা কেসে টাকা নিতে, আবার সারদাতেও ওনার নামে এফআইআর রয়েছে। তো যদি এইটাই হয়, যদি এখন পর্যন্ত কেউ, আমি আবারও বলছি, যতক্ষণ না আদালতে কেউ দোষী সাব্যস্ত হচ্ছেন বা প্রমাণিত হচ্ছেন যে উনি দোষ করেছেন, ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধী বা দুর্নীতিগ্রস্ত বলাটা ঠিক না। যদি বলতে হয় যে প্রমাণ হোক আর নাই হোক, যদি কারোর নামে অভিযোগ থাকে তাকেই যদি দোষী সাব্যস্ত করতে হয়, তাহলে তো অনুব্রত মণ্ডলকেও যেমন দোষী সাব্যস্ত বা দুর্নীতিগ্রস্ত বলা যেতে পারে, তেমনি মদন মিত্রকেও বলা যেতে পারে, তেমনি ফিরহাদ হাকিমকেও বলা যেতে পারে, তেমনি শুভেন্দু অধিকারীকেও বলা যেতে পারে। এটা শুভেন্দু অধিকারীকেও তো টাকা নিতে, অভিষেক ব্যানার্জিকে কিন্তু কখনো কেউ টাকা নিতে দেখেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোনোদিন কেউ টাকা নিতে দেখেনি, কিন্তু শুভেন্দুবাবুকে কিন্তু দেখা গেছে। উনি আবার রোজ রোজ বড় বড় কথা বলেন, এ চোর, ওই চোর, ওর ভাই চোর, ওর মেয়ে চোর, সবার বিরুদ্ধে মোটামুটি উনি চোর ডাকাত এই কথাটা মোটামুটি সকাল থেকে বিকাল পর্যন্ত বলেন, সবার নামে বলেন। তো আপনি সাধু কোথায়? আপনাকেও তো নারদা কেসে আমরা দেখেছি, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে আর টাকা নিতে। সারদার কেসে আমি ছেড়েই দিলাম যে আমাদের কাছে প্রমাণ নেই, কি আছে না আছে সেটা তো ইনভেস্টিগেশন এজেন্সি বলতে পারবে, কিন্তু নারদার কেসে তো দেখা গেছে যে আপনাকেও টাকা নিতে দেখা গেছে। সেখানে আরও তৃণমূলের কয়েকজন নেতা নেত্রী যেমন ছিল, তেমনি আপনিও তো সাধু না। আপনি বলছেন যে আপনাকে ফাঁসানো হয়েছে, আপনি কি বাচ্চা ছেলে যে আপনাকে কেউ এসে ফাঁসি দিল? আপনি টাকা নিচ্ছিলেন কেন? আপনি তো বাচ্চা ছেলে না যে কেউ আপনাকে, আপনার বিরুদ্ধে যদি কেউ পরিকল্পনাও করে ফাঁসানোর জন্য, তো আপনি তো টাকাটা নিচ্ছিলেন, সেটা তো কোনো ভূত বা এআই ভিডিও নয়, সেটা তো আপনিই টাকা নিচ্ছিলেন দেখা গেছে। তাহলে আপনি যদি এত সাধু সৎ মানুষ, তো টাকাটা নিচ্ছিলেন কেন? তো এটা আমি শুধু শুভেন্দুবাবুর ক্ষেত্রে বলছি না, যারা তৃণমূলের নেতা নেত্রী করেছে সবার জন্য আমি মোটামুটি একই কথা বলবো, যতক্ষণ না আদালতে কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ সে দোষী বা দুর্নীতিগ্রস্ত নয়। আর যেটা দিলীপবাবু এখন শুভেন্দুবাবুকে খোঁচা দেবেন না কেন, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 2020 সালে যখন শুভেন্দুবাবু জয়েন করেন তখন দিলীপবাবুর হাত ধরেই বিজেপিতে উনি জয়েন করেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে মোটামুটি দিলীপবাবুর কীভাবে সর্বনাশ হয় মানে বিজেপিতে, সেটা মোটামুটি এক প্রকার হয়েছে। দিলীপবাবু সম্প্রতি জানিয়েছেন যে ওনাকে মিটিংয়ের চেয়ারও দেওয়া হতো না। দিলীপবাবু কিন্তু এক প্রকার রেকমেন্ড করে পরে সুকান্ত মজুমদারকেও সভাপতি করার জন্য রেকমেন্ড করেছিলেন। তো শুভেন্দুবাবু প্রথমে দিলীপবাবুর থেকে মানে দিলীপবাবুকে কিভাবে সাইড করা যায় তার ব্যবস্থা করলেন। সেখান থেকে 2024 লোকসভায় দেখেছেন কিভাবে তার সিট পরিবর্তন হয়েছে। এটা সবাই মোটামুটি কোনো প্রমাণ না থাকলেও মোটামুটি বিজেপির অন্দরে সবাই বলা বলি করে যে শুভেন্দুবাবুর অঙ্গুলি হেলো নেই, এটা হয়েছে, দিলীপবাবুর সিট পরিবর্তন হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যবে সুকান্ত মজুমদার সভাপতি হলেন, বিজেপি রাজ্য সভাপতি, তারপরে শুভেন্দুবাবুর সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক হয়েছিল। কারণ সুকান্তবাবু আর যাই হোক শিক্ষিত মানুষ, ভদ্র নম্র মানুষ, এটা তো অস্বীকার করে লাভ নেই, কিন্তু উনি যে রাজনীতিতে অনেক কিছু কাঁচা এবং অনেক মানুষকে যে উনি চিনতে পারেন না, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে শুভেন্দুবাবুর সঙ্গে ভালো দোস্তি। তার ফলস্বরূপ উনিও মোটামুটি টের পেয়ে গেছেন। 2024 সালে এটাও শোনা যায় যে শুভেন্দুবাবুর কিছু লোক সুকান্তবাবুকেও হারানোর জন্য চেষ্টা করেছিলেন, যদিও বালুরঘাটে উনি জিতে যান। তো তার সেই কথাটা সুকান্তবাবুর কানেও এসছে।
তো সুকান্তবাবু তারপর থেকেই দেখা গেছে সুকান্তবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং শুভেন্দুবাবুদের এই অভ্যাসটা মোটামুটি সবসময় ছিল। যখন উনি কংগ্রেস করতেন, কংগ্রেসে ওনাদের অন্য গোষ্ঠীর সঙ্গে রীতিমতো দূরত্ব ছিল। তৃণমূলে ছিল যখন আপনারা দেখেছেন পূর্ব মেদিনীপুরে একচেটিয়া আধিপত্য ওনাদের ছিল, আর কাউকে দাঁড়াতেই দিত না। ঠিক বিজেপিতেও যখন এসছে সেই একই গোষ্ঠীবাজি ওনার সঙ্গে, বা ওনার যারা বিজেপিতে অন্যান্য সমসাময়িক নেতা বা সিনিয়র নেতা, কাকে কিভাবে সাইডলাইন করবেন এই রাজনীতি উনি মোটামুটি সব সময় করতে থাকেন। দিলীপবাবুর ক্ষেত্রেও সেই একই ঘটনা। দিলীপবাবু সেই জন্য তার রাগ বা মানে ভড়াস যেটা বলা যায়, সেটাই কিন্তু বারবার উনি শুভেন্দুবাবুর দিকেই কিন্তু ইঙ্গিত করছেন। উনি কিন্তু সুকান্তবাবুর দিকে কোনো কথা বলেননি। আবার সুকান্তবাবুও কিন্তু এক প্রকার দেখা গেছে যে দিলীপবাবুর সঙ্গে সখ্যতা হয়েছে, কারণ সুকান্তবাবু পরবর্তী ক্ষেত্রে টের পেয়ে গেছেন যে শুভেন্দুবাবুর সঙ্গে বন্ধুত্ব করলে কি হাল হতে পারে। সেটা দিলীপবাবু যেমন হয়েছে, সুকান্তবাবুরও যেমন শিক্ষা হয়েছে। আশা করি শ্রমিকবাবু অনেক পুরনো নেতা, উনি মোটামুটি জানেন শুভেন্দুবাবুকে, বা শুভেন্দুবাবুর রাজনীতির ইতিহাস অনেক বেশি ভালো করে জানেন। তো এবং চালাক মানুষ, শিক্ষিত মানুষ শ্রমিকবাবুও। আশা করি শুভেন্দুবাবুর চক্করে উনি পড়বেন না, নাহলে শুভেন্দুবাবু কিন্তু শ্রমিকবাবুকেও সাইডলাইন করতে খুব একটা বেশি সময় লাগবে না। এবং আশা করি যে শ্রমিকবাবুও মোটামুটি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে শুভেন্দুবাবুর খেলাটা কি হয়। তার জন্য কিন্তু শ্রমিকবাবু দিলীপবাবুকে, মানে শুভেন্দুবাবুর যারা বিরোধী তাদেরকে কিন্তু একে একে স্থান দিতে শুরু করেছেন। এক প্রকার শ্রমিকবাবু যেভাবে দিলীপবাবুকে ডেকে মিটিং করেছেন, আবার দিল্লিতে গিয়ে যেভাবে দিলীপবাবুর ডাক পড়েছে শিবপ্রকাশের সঙ্গে উনি আলোচনা করেছেন, তাতে কিন্তু এক প্রকার বোঝা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু দিলীপবাবুর গুরুত্ব বাড়বে। এবং এই গুরুত্ব বাড়ার পেছনে শ্রমিকবাবুর নিশ্চয়ই হাত রয়েছে, কারণ রাজ্য বিজেপি যদি না চাইতো দিলীপবাবুকে দিল্লিতে ডাকতো বলে আমার মনে হয় না। কারণ কোনো রাজ্য বিজেপি নেতারা কেউ চাইছেন না, অথচ কেন্দ্র বিজেপি নেতারা সেই নেতাকে গুরুত্ব দিচ্ছেন, সেটা খুব একটা হয় না। তো সেক্ষেত্রে রাজ্যের নিশ্চয় শ্রমিকবাবুর গ্রিন সিগন্যাল ছিল দিলীপবাবুর দিকে, ফলে কেন্দ্রীয় স্তরেও তার আস্তে আস্তে দরজা খুলে যাচ্ছে। তেমনি শ্রমিকবাবু সুকান্তবাবুকেও সমান গুরুত্ব দিচ্ছেন। তো এই দিক দিয়ে একটা প্রকার কিন্তু শ্রমিকবাবু ব্যালেন্স করার চেষ্টা চলছে। শুভেন্দুবাবু যে একচাটিয়া গোল করবেন সেই আশা মনে হয় শুভেন্দুবাবুর আর নেই, কারণ দিলীপবাবু যত মাঠে নামবেন উনি কিন্তু যদি বিরোধিতা করেন বা উনি যে ধরনের কথাবার্তা বলবেন তার প্রত্যেকটাতে কিন্তু আঘাত দিয়ে কথা বলবেন কিন্তু শুভেন্দুবাবু বা তার গোষ্ঠীর লোকেদেরকে, এবং সেক্ষেত্রে কিন্তু শুভেন্দুবাবু বিড়ম্বনায় পড়ার চান্স একটা রয়েছে। আর এটাও তো ঠিক যে দিলীপবাবু আজকে এই কথা বলছেন, কিন্তু দিলীপবাবুর সঙ্গে তো অনেকটা অন্যায় হয়েছে। উনি একজন দুবারের রাজ্য সভাপতি ছিলেন, এক সিটিং এমপি, তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো, এবং সরিয়ে দিয়ে যদি মেদিনীপুরের কোনো লোককে ওখানে ক্যান্ডিডেট করা হতো তাহলে মারা যেত। আনা হলো কোত্থেকে? আসানসোল থেকে অগ্নিমিত্রা পালকে। আমি বলছি না যে অগ্নিমিত্রা পাল খারাপ ক্যান্ডিডেট, কিন্তু দিলীপবাবু যে স্থানীয় লোক তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে, তার এরিয়া থেকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে আর একজন অন্য জায়গার ক্যান্ডিডেট এনে দাঁড় করানো, এটা তো দিলীপবাবুর প্রতি অন্যায় হয়েছিল। এবং আকার ইঙ্গিতে দিলীপবাবু অনেকবারই এটা বুঝিয়ে দিয়েছেন যে ওই মানে সরিয়ে দেওয়ার পেছনে কার হাত রয়েছে বা ছিল। তো তার ফল এখন দিলীপবাবু সুযোগ পাচ্ছেন, দিলীপবাবুও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। এবং এক প্রকার জগন্নাথ মন্দিরে গেলে যে দিলীপবাবুর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হবে না, এটা দিলীপবাবু জানতেন না আমার মনে হয় না। কিন্তু উনি মোটামুটি এক প্রকার শুভেন্দুবাবুর সেই দিন কাঁথিতে একটা প্রোগ্রাম ছিল, সনাতনী প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামকে অনেকটা মানে ম্লান করে দেওয়ার জন্য তো উনি দীঘাতে গেছিলেন, এবং সেটা এক প্রকার শুভেন্দুবাবুকে যে টেক্কা দেওয়ার জন্যই উনি করেছেন, এটা এক প্রকার নিশ্চিত। এবং আগামী দিনে দিলীপবাবু যদি বিজেপিতে আবার স্থান পান বা বিজেপিতে যদি সময়মতে ফিরে আসে, সেক্ষেত্রে দিলীপবাবু, শ্রমিকবাবু এবং সুকান্তবাবু তিনজনের কিন্তু খুব একটা মতের অমিল হবে বলে মনে হয় না, কারণ তিনজনই মোটামুটি একই মতের মানুষ। তো সেক্ষেত্রে কিন্তু শুভেন্দুবাবুর উপর চাপ অনেকটা বাড়বে, এবং শুভেন্দুবাবুর যে পুরনো অভ্যাস যে যেই পার্টিতে থাকবো সেই পার্টিতে অন্য নেতাদেরকে সাইড করে দেবো, দিয়ে নিজে এগিয়ে যাব, এই অভ্যাস যদি না ছাড়েন, তো যেমন কংগ্রেসে ওনাদের হাল হয়েছিল, টিএমসিতে সেম হাল হয়েছিল, বিজেপিতেও ওনার সেম হাল হতে বেশি দিন লাগবে না। তো দেখা যাক আগামী দিনে শুভেন্দুবাবুর অভ্যাস পরিবর্তন করেন কিনা। না পরিবর্তন করলে শুভেন্দুবাবুরই কিন্তু প্রবলেম হবে। তো সেটা শুভেন্দুবাবুর উপর ডিপেন্ড করছে উনি কিভাবে কি করেন। উনিও যথেষ্ট বিজ্ঞ রাজনীতি বা অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ। তো আগামী দিনে শুভেন্দুবাবুর ভবিষ্যৎ শুভেন্দুবাবু নিজেই ঠিক করবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কী হতে পারে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।